করোনায় আরও ৫০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২,৮০১, শনাক্ত ২,৮৫৬ জন। ভারতে করোনায় একদিনে রেকর্ড ১১২০ জনের মৃত্যু, শনাক্ত ৪৫,৫৯৯। আগামী বছরের আগে করোনার ভ্যাকসিনের ব্যবহার নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫, বেসামরিক নাগরিক ও তালেবান নিহত। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২,৮০১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২,১৬,১১০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১২,৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ২,০০৬ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১,২০,২০৮ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে ভারতে একদিনে রেকর্ড ৪৫,৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ১,১২০ জনের। বিশ্বে ২৪ ঘন্টায় মারা গেছে ৭,১০০ মানুষ। এ নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৬,২৯,০০০। একদিনে শনাক্ত হয়েছে ২,৭৯,০০০-এর বেশি। এতে মোট আক্রান্ত ১,৫৩,০০,০০০ ছাড়িয়েছে। ভারতে এখন পর্যন্ত একদিনের সবচেয়ে বেশি ৪৫,৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে ১,১২০ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় ৩০,০০০। মোট শনাক্ত ১২,৩৯,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ব্রাজিলে ১৩০০ জনের। নতুন করে শনাক্ত ৬৫,০০০-এর বেশি। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৮৩,০০০। দ্বিতীয় দফায় সংক্রমণের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। মৃত্যু হয়েছে ১২০০-রও বেশি মানুষের, যা ২৯ মের পর একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ১,৪৬,০০০। এছাড়াও নতুন ৭১,০০০-এরও বেশি শনাক্ত নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। মেক্সিকোতে নতুন করে প্রাণ গেছে প্রায় ৮০০ মানুষের। ভাইরাসে সংক্রমিত হয়েছে ৬,০০০-এর বেশি মানুষ। এদিকে এখনও পরিস্থিতির অবনতি হচ্ছে সাউথ আফ্রিকায়। সংক্রমণের দিক থেকে বিশ্বের পঞ্চম অবস্থানে উঠে এসেছে দেশটি। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩,০০০-এর বেশি, আর প্রাণ গেছে ৫৭২ জনের। দেশটিতে মোট মৃত ৬,০০০-এর কাছাকাছি। অন্যদিকে প্রতিবেশী ভারতের চেয়ে অনেকটাই স্থিতিশীল পাকিস্তানের পরিস্থিতি। একদিনে দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১৩০০-র বেশি মানুষ। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি ৫,৬০০-র বেশি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এবারে মুঠোফোনে কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী জয়দীপ সরকারের সাথে। জয়দীপ, সংক্রমণ বাড়লে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে যায়, কিন্তু ভারতে আসলে এত প্রাণহানির কি কারণ, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এখন পর্যন্ত এই বিষয়ে কিন্তু আইসিএমআর কতগুলো বিষয় পর্যালোচনা করেছে। তার মধ্যে কতগুলো বিষয় কিন্তু উঠে আসছে, যার মধ্যে অবশ্যই আছে আপনার যে হচ্ছে যে পরীক্ষা ভীষণ বিলম্বে শুরু করা। বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষা করার কথা ছিল সেগুলো কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছে ভারতে, এবং বিভিন্ন অঙ্গরাজ্যে যেগুলো পরীক্ষা করার কথা সেগুলো কিন্তু আরো দেরিতে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা করার কথা সে পরীক্ষা যেমন দেরিতে শুরু হয়েছে, তেমন অনেক দেরিতে অঙ্গরাজ্যগুলোতে হয়েছে। এবং যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ল্যাব না থাকায় এ বিষয়ে পরীক্ষার কিন্তু পরিকাঠামো ছিল না।
সেই পরিকাঠামো তৈরি করে যে পরীক্ষা শুরু করা সেটা করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, যার ফলে সংক্রমণ এখন কিন্তু মাত্রাছাড়া হয়ে গেছে। এবং আইসিএমআর যেটা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখছে যে আগামী কয়েক মাস এই যে বেড়ে চলার যে মাত্রা সেটা কিন্তু আরো অনেক বেশি হতে পারে, তেমন একটা আভাস তারা দিয়েছেন। বিশেষ করে তারা বলছেন আগামী নভেম্বর ডিসেম্বর মাসে এই মাসে মানে যে বেড়ে চলার যে লক্ষণ এটা কিন্তু চরম আকার নেবে। এর মধ্যেই আবার কিন্তু ভারতবর্ষে নতুন করে ট্রেন চলাচলটা কিন্তু হয়তো আগামী মাসেই চালু হতে চলেছে। সেক্ষেত্রে যে বিপদটা আরো বাড়বে, অর্থাৎ গণপরিবহন চালু হলে মানুষের যাতায়াত এবং সংক্রমিত মানুষের সঙ্গে সংযোগ আরো বাড়তে পারে, তেমনটাই কিন্তু আশঙ্কা করছেন সকলে। জয়দীপ, এরই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র সপ্তাহে 2 দিন লকডাউন করা হচ্ছে। এর ফলে কি আসলে সংক্রমণ রোধ বা কোনো ধরনের উপকার কি এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে? ইতিমধ্যে যেহেতু বিষয়টি শুরু হয়েছে আজকে, সুতরাং আজকে এর ফল পাওয়া যাবে এমনটা আশা করা যায় না। কিন্তু যেটা আশা করা যাচ্ছে যে চিকিৎসকরা যেটা বলছেন যে চেইনটাকে ভাঙার জন্য এইটাই হচ্ছে পথ। অর্থাৎ বৃহস্পতিবারের কাজের দিন যেমন বন্ধ রাখা হচ্ছে, শুক্রবার তেমন অনেকেই চাইবেন একটি দিন ছুটি নেওয়া হোক, কারণ শনি এবং রবিবার অর্থাৎ কর্মস্থলে কেউ আসতে চাইবেন না। এবং যার ফলে দেখা যাচ্ছে যে 4টে দিন অনেক জায়গাতেই পরপর ছুটি হবে, অর্থাৎ একটা চেন ভাঙার ক্ষেত্রে বিষয়টি সাহায্য হবে। এর সঙ্গে যেগুলো কন্টেনমেন্ট জোন সেখানে কিন্তু আগামী 31শে জুলাই অবধি টানা কিন্তু এই লকডাউন চলবে। প্রয়োজনে এই লকডাউনের সময় আরো বাড়ানো হতে পারে, কারণ সংক্রমণ যেখানে যেমন বেশি সেখানে বিকল্প ব্যবস্থাও তারা কিন্তু নিচ্ছে। আঞ্চলিক প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এর একটা সুফল আশা করা যাচ্ছে সকলে যে নিশ্চয়ই পাওয়া যাবে। এবং এর ফলে যে চেনটা চলছে, যে সংক্রমণের যে ক্রমাগত ছোঁয়া এবং বহু সংক্রামিত রাস্তাঘাটে এসে সাধারণ জনজীবনের সঙ্গে মিশে যাওয়া, যে একটা বড় ধরনের সংক্রমণ ঘটার যে প্রয়াস মানে একটা অব্যাহত একটা চক্র ছিল, সেই চক্রটা অনেকটা ভেঙে দেওয়া যাবে বলে চিকিৎসকরা আশা করছেন এবং সেই মতন সরকার তাদের গাইডলাইন অনুযায়ী চলছেন। জয়দীপ সরকার, আপনাকে ধন্যবাদ। আগামী বছরের আগে করোনার ভ্যাকসিন ব্যবহার করা যাবে না বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান নির্বাহী মাইক রায়ান। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে গবেষণার অগ্রগতি হলেও 2021 সালের আগে তা ব্যবহার উপযোগী হবে না বলে জানান তিনি। সুরক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান মাইক রায়ান। তিনি আরও বলেন, এটি যেন মানবদেহের জন্য ক্ষতিকর না হয় এবং করোনা প্রতিরোধে কার্যকরী হয় তা নিশ্চিত করে তবেই ব্যবহারের অনুমতি দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও ভ্যাকসিনের সুষ্ঠু বন্টন নিশ্চিতের বিষয়েও কাজ করছে তারা। But realistically, it's going to be the first part of next year before we start seeing. বাস্তবিক অর্থে আমরা আগামী বছরের আগে করোনা ভ্যাকসিন পাবো না। আরেকটি বিষয় হলো, কোনো ভ্যাকসিনই কখনো শতভাগ কার্যকরী হয় না। এটি বেশিরভাগ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করলেও সবার ক্ষেত্রে তা হয় না। এটি কতটা কার্যকর হবে এবং এর কার্যকারিতার বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। For some vaccines like measles, they're highly effective and 95% of people are protected. বিনামূল্যে করোনার টিকা পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্লেষকরা জানান, টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার সুবিধায় অগ্রাধিকারে 90টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তবে বাড়তি সুবিধা পেতে এখন থেকেই চালাতে হবে কূটনৈতিক তৎপরতা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ নিয়ে শিগগিরই গঠন হবে কমিটি। করোনার টিকার দৌড়ে এগিয়ে যুক্তরাজ্য, চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্র। অনেকেই মনে করছেন 2021 সালের মাঝামাঝি বাজারে আসতে পারে টিকা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার টিকা পাওয়ার অগ্রাধিকারে 90টি দেশকে এক্ষেত্রে কোনো খরচ করতে হবে না, কারণ এসব সংস্থা নিজেদের তহবিলের টাকায় ভ্যাকসিন কিনে চাহিদা অনুযায়ী এসব দেশকে দেবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। পাবো আমরা খুবই, সেটা সংখ্যায় যেটা পাবো সেটা অবশ্যই আমাদের সীমিত আকারে কিছু মানুষকে দেওয়ার মতো ভ্যাকসিন আমরা পাবো। সেখানে আপনার নেগোসিয়েশন অ্যাবিলিটি, আপনার ভালনারেবিলিটি কতটা আছে, আপনার এটা ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি কেমন আছে, আপনার আগের ট্র্যাক রেকর্ড কেমন ভ্যাকসিন হ্যান্ডেলিংয়ের, এই সমস্ত মিলে এটা ডিসিশন হবে। কিন্তু সেটা অবশ্যই অল্প সংখ্যা, এটা তো বুঝতেই হবে। সেটা কোনোভাবেই তো আমাদের 13-14 কোটি তো আর হবে না। তো আপনাকে প্রথম ধাক্কায় হয়তো আপনি 15 লক্ষ 20 লক্ষ পেলেন, সেই 15 লক্ষ 20 লক্ষ গ্র্যাজুয়ালি দিবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার বিষয়গুলো গবেষণা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা যাচাই বাছাই করবে কোন টিকাটি বাংলাদেশের জন্য বেশি কার্যকর। এছাড়া টিকার প্যাটেন্ট আনা হবে নাকি কাঁচামাল এনে উৎপাদন করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন তারা। আমরা এই ভ্যাকসিন কোম্পানি যে সমস্ত আছে যারা তৈরি করছে, যারা প্রায় 3rd স্টেজে চলে আসছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সকলেরটাই আমরা
আমাদের মাথায় রেখেছি এবং চীনেও থেকে যারা আসছে তারাও যোগাযোগ করেছে। এটা আমরা যেটা ভালো হয়, যেখানে ভালো হয় আমরা সেটাই গ্রহণ করব। এদিকে চীনের তৈরি করোনার টিকা বাংলাদেশে প্রয়োগ হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। নিজেদের বুদ্ধিভিত্তিক সম্পত্তি রক্ষা এবং গোপনীয় তথ্যের নিরাপত্তায় এই সিদ্ধান্ত, বলছে ওয়াশিংটন। তবে একে আপত্তিকর এবং রাজনৈতিক উস্কানিমূলক বলে মন্তব্য করেছে বেইজিং। হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিগগিরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্রের চীনের 5টি কনসুলেট ভবনের একটি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে। মার্কিন গণমাধ্যম বলছে ওই ভবনের সামনে গোপন নথি পোড়াতে দেখা গেছে অজ্ঞাত কয়েকজনকে। এমন পরিস্থিতিতে শুক্রবারের মধ্যে কনসুলেট ভবন বন্ধের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। এর নিন্দা জানিয়ে চীন বলছে এই ধরনের পদক্ষেপ অবমাননাকর এবং অযৌক্তিক, যা দুই দেশের সম্পর্কের ক্ষতি করবে। হঠাৎ হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এটি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা রাজনৈতিক উস্কানি, একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং মৌলিক নীতি ভঙ্গের শামিল। দুই দেশের সম্পর্ক দুর্বল করতে কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের নাগরিকদের গোপনীয় তথ্য এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো বিষয় মেনে নেবে না যুক্তরাষ্ট্র। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তথ্য গোপনের অভিযোগে আগে থেকেই উত্তপ্ত ছিল যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে পাল্টাপাল্টি সামরিক মহড়াও চালায় দুই দেশ। এরই মধ্যে কনসুলেট বন্ধের এই ঘোষণায় অর্থনৈতিক পরাশক্তির দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দফা বৈঠকের পরও লাদাখ সীমান্ত থেকে চীন পুরো সেনা প্রত্যাহার করেনি বলে দাবি করেছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় এখনও চীনের প্রায় 40,000 সেনা অবস্থান করছে বলে জানায় তারা। ভারতের দাবি, মুখে এক আর মনে আরেক নীতি মেনে চলছে বেইজিং। দ্বিপাক্ষিক বৈঠকের পর নিয়ন্ত্রণ রেখায় শান্তি স্থাপন ও সেনা সরিয়ে নেয়ার কথা থাকলেও তা করেনি চীন। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে গোগরা ও হট স্প্রিং এলাকায় এখনও ভারতীয় সীমানার মধ্যেই অবস্থান করছে চীনের সেনারা। প্যানগং এলাকার ফিঙ্গার 5 পয়েন্ট থেকে এখনও সরেনি চীনের সেনারা। ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত এখনও যেতে পারছেন না ভারতীয় সেনাবাহিনী। তবে চীনকে পাল্টা জবাব দিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ভারতও। ভারতের সাংবাদিক বিক্রম যোশী হত্যার ঘটনায় সন্দেহভাজন 9 জনকে আটক করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে 2 পুলিশ সদস্যকে। এ ঘটনায় আরেক সন্দেহভাজনকে ধরতে চলছে অভিযান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সোমবার রাতে গুলি করা হয় সাংবাদিক বিক্রমকে। বুধবার সকালে হাসপাতালে মারা যান তিনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, রাতে 2 মেয়ে সহ মোটরসাইকেলে করে যাওয়ার পথে তাদের লাঞ্ছিত করা হয়। পরে প্রকাশ্যে গুলি করা হয় বিক্রমকে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই চিত্র। জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করেছে রাজ্য সরকার। নিহতের পরিবারকে 10 লাখ রুপি সহায়তা দেবারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সহ অন্তত 45 জন নিহত হয়েছে। বুধবার দেশটির পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। নিহত 45 জনের মধ্যে 8 জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বাকি 37 জনের মধ্যে সবাই তালেবান সদস্য কিনা তা স্পষ্ট নয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। 2 বার বিমান হামলার কথা নিশ্চিত করেছেন স্থানীয় 2 সরকারি কর্মকর্তা। এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি। ইরাকে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় করোনার সাথে লড়াইয়ের একমাত্র উপায় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। তাই ইরাকের কুর্দিশ অঞ্চলের মানুষ ঝুঁকছেন ভেষজ ওষুধের ওপর। এতে করোনার মধ্যেও রমরমা ব্যবসা করছেন স্থানীয় বিক্রেতারা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের হামলা ও গৃহযুদ্ধের কারণে এমনিতেই বিপর্যস্ত ইরাকের চিকিৎসা খাত।
এরই মধ্যে করোনা ভাইরাসের হানায় দিশেহারা সেখানকার সাধারণ মানুষ। বিশ্বের কোথাও এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিকল্প পন্থার দিকে ঝুঁকছেন ইরাকিরা। দেশটির কুর্দিশ অঞ্চলে বেড়েছে ভেষজ ঔষধি সেবনের প্রবণতা। সাধারণ মানুষ বলছে ভেষজ পণ্য শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিই নয়, রোগ সারাতেও কাজে আসবে। তাই সুলাইমানিয়ার বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। করোনা নিরাময়ে ভেষজ পণ্যের কার্যকারিতার বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ, কালোজিরার তেল, এলাচ, লংয়ের ব্যবহার হয়ে আসছে বহুকাল ধরে। তাই এখন এগুলো চাহিদা কয়েকগুণ বেড়েছে। ভেষজ নানা পণ্যের মধ্যে কালোজিরা ও লবঙ্গ সংক্রামক রোগের ক্ষেত্রে বেশ কার্যকরী বলে দাবি ক্রেতাদের। তাই এসব পণ্যের বিক্রিও বেড়েছে কয়েকগুণ। আমি কালোজিরা আর হলুদ কিনতে এসেছি। কালোজিরার তেল অনেক রোগে নিরামক হিসেবে ব্যবহার হয়। করোনার কোনো ওষুধ নেই, তাই পরিবারের সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এসব পণ্য সেবন করছি। ইরাকে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বাগদাদের পরই সুলাইমানিয়ার স্থান। দিন দিন সেখানে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। তাই অন্য যে কোনো জায়গার তুলনায় সুলাইমানিয়ার মানুষ বেশি সচেতন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।